আসসালামু আলাইকুম। আমরা আমাদের প্রিভিয়াসলি যে ইউটেরোভেজিনাল প্রোল্যাপস নিয়ে আলোচনা করেছিলাম সেটার কন্টিনিউয়েশন করবো ইনশাল্লাহ। তো আমরা প্রিভিয়াসলি ট্রিটমেন্ট অ্যাসপেক্ট পর্যন্ত শেষ করেছিলাম। এখন যেহেতু আমরা এখন মোস্টলি অপারেটিভ সার্জারি রিলেভেন্ট কোয়েশ্চেনগুলি নিয়ে কথা বলবো, আমি একটু ট্রিটমেন্টটা রিক্যাপ করতে চাচ্ছি। তো আমরা কনজারভেটিভটা দেখেছিলাম যে আমরা 4P দিয়ে মনে রেখেছিলাম প্রেশারি পেলভিক এক্সারসাইজ, তারপর হচ্ছে পোস্টমেনোপজালের জন্য হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, আর হচ্ছে রিপোজিশনিং অ্যান্ড প্যাক। তো এইভাবে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টটা করেছিলাম। বাট সার্জিক্যালি আমরা দেখেছিলাম যে ওল্ড পেশেন্টদের ক্ষেত্রে আমরা ভেজাইনাল হিস্টেরেক্টমি উইথ পেলভিক ফ্লোর রিপেয়ার করে দেখেছিলাম, আর হচ্ছে ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে আমরা ফথারগিলস করেছিলাম। এখন এই যে অপারেশনটা করেছিলাম ভেজাইনাল হিস্টেরেক্টমি, এই ক্ষেত্রে হচ্ছে আমরা পোস্ট অপ ম্যানেজমেন্টে প্যাক দিয়েছিলাম। তো এই প্যাকের আসলে ইম্পর্টেন্সটা কী, এটা হচ্ছে কমনলি আস্ক করা হয়। প্যাকটা হচ্ছে রিয়াকশনারি হেমোরেজটাকে প্রিভেন্ট করে, 24 ঘন্টা পর্যন্ত দেওয়া হয়। এটা দেওয়ার কারণ কি, এটা হচ্ছে স্লিপেজ অফ লাইগেচার ক্ষেত্রে রিয়াকশনারি হেমোরেজ হতে পারে, সেটা প্রিভেন্ট করে। আর প্লাস হচ্ছে ওয়াইড যে ডিসেকশন দিয়েছিলাম প্রিভিয়াসলি, আমরা বললাম যে ওয়াইড ডিসেকশন দেওয়া হয় ভেজাইনাল হিস্টেরেক্টমিতে, সেই ওয়াইড ডিসেকশনটার জন্য হচ্ছে এই রিয়াকশনারি হেমোরেজ অকার করতে পারে, এজন্য প্যাক দেওয়া হয়। আর অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমিতে প্যাক দেওয়া হয় কিনা এরকম এটা জিজ্ঞেস করতে পারে, এটার অ্যান্সার হচ্ছে নো, বিকজ এক্ষেত্রে ওয়াইড ডিসেকশন দেওয়া হয় না, রিয়াকশনারি হেমোরেজের চান্স কম। অপারেশনে যাওয়ার আগে আমরা কী কী জিনিস বিবেচনা করি, ইউরিনারি কোনো আছে কিনা, সিমটমস আছে কিনা, বিশেষ করে স্ট্রেস ইনকন্টিনেন্স বা পেরিনিয়াল কোনো ড্যামেজ আছে কিনা, এই জিনিসটা আমরা কনসিডার করে নিই। এরপর হচ্ছে ফথারগিলস অপারেশনের ইন্ডিকেশন, এটা আমরা প্রিভিয়াসলি জানি যে এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ফাংশন প্রিজার্ভ করার যদি প্রয়োজনীয়তা থাকে, অথবা যদি সুপ্রাভেজাইনাল সার্ভিক্সের ইলংগেশন হয়, যেটা হচ্ছে কনজেনিটালি ইলংগেটেড সার্ভিক্স আমরা দেখছিলাম, সেইটার ক্ষেত্রে আমরা ফথারগিলস অপারেশন করে থাকি। এরপর হচ্ছে স্টেপস অফ ফথারগিলস প্রসিজার। এই ক্ষেত্রে যেটা হয়, আমাদের তো এরকম আছে, তো আমাদের হচ্ছে ইউটেরাসটাকে প্রিজার্ভ করা প্রয়োজন। তো আমরা জাস্ট সার্ভিক্সটা কেটে রিকনস্ট্রাক্ট করে ফেলি। তো আমরা প্রথমে ডিএনসি করে ভিতরে কোনো যদি থাকে প্রোডাক্টস থাকে, সেগুলোকে আমরা ক্লিয়ার করি। সো স্টেপ 1 হচ্ছে ডিএনসি, ডাইলেশন অ্যান্ড কিউরিটেজ। সেকেন্ড হচ্ছে আমরা সার্ভাইকাল অ্যাম্পুটেশন করে যেটুকু আর কি বের হয়ে আসতেছে সেটুকু আমরা কেটে ফেলি। সার্ভিক্স অ্যাম্পুটেশন করে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ওয়াল অফ সার্ভিক্সকে অ্যাটাচ করে দিই ম্যাকেনরক্স লিগামেন্ট ইউজ করে, ইসের সঙ্গে অ্যান্টেরিয়র ওয়ালের সঙ্গে আমাদের পেলভিসের এই ইয়েটাকে, সার্ভিক্সের ফ্রন্টটাকে অ্যাটাচ করে দিই। আর হচ্ছে দেন আমরা অ্যান্টেরিয়র ওয়াল, ওই অ্যান্টেরিয়র কল্পোরাফি আর পোস্টেরিয়র কল্পোপেরিনিওরাফি করে আমাদের অপারেশনটা কনক্লুড করি। এখানে সেটাই লেখা, এই যে ইনিশিয়াল ডিএনসি করি সার্ভাইকাল অ্যাম্পুটেশন, আর এই লিগামেন্ট যেটা ম্যাকেনরক্স লিগামেন্টটাকে ফ্রন্ট অফ সার্ভিক্সের সঙ্গে ফিক্স করে দেয়, এটা ইউটেরাসটাকে অ্যান্টিভার্টেড রাখে এবং এটাকে ফথারগিলস স্টিচ বলে। তারপর তো হচ্ছে পেলভিক ফ্লোর রিপেয়ার এবং হচ্ছে রিকনস্ট্রাকশন অফ সার্ভিক্স, এই হচ্ছে আমাদের ফথারগিলসের প্রসিজিওর। এরপর আসে কী কী কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। কমপ্লিকেশন হচ্ছে, যেহেতু আমরা এই ম্যানুপুলেট করতেছি, এই জায়গাটা সামনে ইউরিনারি ব্লাডার আছে, পিছনে হচ্ছে আমাদের রেকটাম আছে। তো আমাদের ইউরিনারি ব্লাডারে ড্যামেজ হতে পারে, রেকটামে ড্যামেজ হতে পারে, এবং পুরো প্রসিজিওরের সময় আমাদের হেমোরেজ হতে পারে। এটা হচ্ছে আমাদের একদম পার অপারেটিভ মানে বা প্রাইমারি ইমিডিয়েট যে প্রবলেমগুলো, প্রাইমারি হেমোরেজ, ড্যামেজ টু ব্লাডার, ড্যামেজ টু রেকটাম। এটা হচ্ছে ভেজিনাল হিস্টেরেক্টমি, টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি এবং ফথারগিলস, তিনটার ক্ষেত্রেই কমন পার অপারেটিভ প্রবলেম। তারপরে হচ্ছে আমাদের যেটা পোস্ট অপারেটিভ ইমিডিয়েট সমস্যা অ্যারাইজ করবে ফথারগিলসে, সেটা হচ্ছে আমাদের ইনফেকশন। তো আমাদের সিস্টাইটিস হইতে পারে, তারপরে হচ্ছে যে কোনো ইনফেকশন এখানে এই জেনিটাল ট্র্যাক্টে অ্যারাইজ করতে পারে ইনফেকশন। তারপরে হচ্ছে আমাদের পার অপারেটিভ পোস্ট অপারেটিভ ইউরিনারি রিটেনশন, যেটা অ্যাকিউট ইউরিনারি রিটেনশন অ্যারাইজ করতে পারে। এছাড়া হচ্ছে মেইনটাই প্রথমে যেটা বলা উচিত, সেকেন্ডারি হেমোরেজও অকার করতে পারে ডিউ টু ইনফেকশন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ডিলেইড বা লেট পোস্টঅপে আমাদের মেইন যে প্রবলেমটা, সেটা হচ্ছে এই যে সার্ভিক্সে স্টেনোসিস ডেভেলপ করতে পারে, এবং এটার উল্টাটাও হতে পারে, সার্ভিক্স ইনকম্পিটেন্সও হতে পারে, মানে ইনসাফিসিয়েন্সি অফ সার্ভিক্স যেটা, এটাও হতে পারে। তারপর হচ্ছে সার্ভাইকাল ডিস্টোসিয়া, মানে ডিউরিং চাইল্ড বার্থ বা লেবার আমাদের সার্ভিক্সটা যেটা আছে এটা ওপেন করতে বা রাইপেন হইতে প্রবলেম হইতেছে, এটাও মানে স্টেনোসিসের সঙ্গে আমরা মনে রাখতে পারি। সো ডিস্টোসিয়া, স্টেনোসিস, সাথে হচ্ছে একদম কমপ্লিট অপোজিট ইনসাফিসিয়েন্সি, এটাও ডেভেলপ করতে পারে। তো এই হচ্ছে আমাদের মেইন কমপ্লিকেশনস। এছাড়া হচ্ছে আমাদের ডিসপ্যারোনিয়া, রিকারেন্স, এগুলো ডেভেলপ করতে পারে। সো দ্যাটস ইট অ্যাবাউট ফথারগিলস। এরপর হচ্ছে আমাদের হিস্টেরেক্টমির কয়েকটা টাইপ, এখানে আমরা ইন্ডিকেশন লিখছি, কমপ্লিকেশনস লিখছি।
তো আমাদের টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি আছে, ওয়ার্ড থিমস রেডিক্যাল হিস্টেরেক্টমি আছে, ভেজাইনাল হিস্টেরেক্টমি আছে, আর হচ্ছে সাবটোটাল হিস্টেরেক্টমি আছে। তো সাবটোটাল নিয়ে আমরা খুব একটা কনসার্ন না, এবং টিচাররা আপনার এগেনস্টে খুব বেশি গ্রাজ বিয়ার না করলে এই দিকে যাওয়ার কথা না, বাট স্টিল ফর দ্য সেক অফ সেইং আমি হয়তো বা একটু ইনশাল্লাহ এগুলিও ইনক্লুড করবো আলোচনায়। তো আমাদের ফার্স্টলি হচ্ছে ভেজাইনাল হিস্টেরেক্টমি নিয়ে বলি, যেহেতু এটা মোস্ট রিলেভেন্ট ইন আওয়ার কারেন্ট ডিসকাশন। ভেজাইনাল হিস্টেরেক্টমির ইন্ডিকেশন আমরা যেটা পড়তেছি এটাই, ইউটেরোভেজাইনাল প্রোল্যাপস। মেইনলি হচ্ছে যাদের ফ্যামিলি কমপ্লিট এবং এজড পেশেন্ট, তাদের ক্ষেত্রে যদি সেকেন্ডারি বা টারশিয়ারি প্রোল্যাপস হয়, সেটা হচ্ছে মানে সেকেন্ড ডিগ্রি আর থার্ড ডিগ্রি প্রোল্যাপস হয়, সেটা হচ্ছে মোস্ট কমন ইন্ডিকেশন। এছাড়া এনি ডিগ্রি অফ প্রোল্যাপস প্লাস যদি অ্যাসোসিয়েটেড প্যাথোলজি থাকে লাইক ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং অর অ্যাসোসিয়েটেড ফাইব্রয়েড, এটা হচ্ছে ইন্ডিকেশন। কমপ্লিকেশন কি ভেজাইনাল হিস্টেরেক্টমির? এটার মেইন কমপ্লিকেশন হচ্ছে নাম্বার 1 পার অপারেটিভ, যেটা আমরা বলতেছিলাম যে প্রাইমারি হেমোরেজ, তারপর হচ্ছে ইউরিনারি ব্লাডার ড্যামেজ, রেকটাম ড্যামেজ, এগুলো। পোস্ট অপ ইমিডিয়েট ড্যামেজের মধ্যে আছে হচ্ছে মানে কমপ্লিকেশনের মধ্যে আছে সেকেন্ডারি হেমোরেজ, ভেসিকোভেজাইনাল ফিস্টুলা হতে পারে, সিস্টাইটিস হতে পারে যেটা বলতেছিলাম, দেন হচ্ছে ভল্ট হেমাটোমা ডেভেলপ করতে পারে, যেটা আমাদের ভল্ট অফ দ্য ভেজাইনা, এখানে হচ্ছে ব্লিডিং থেকে আর কি হেমাটোমা ডেভেলপ করতে পারে, এটাও একটা প্রবলেম। আর ডিলেইড, যেটা ডিলেইডের মধ্যে হচ্ছে আমাদের ভল্ট প্রোল্যাপস, ভল্ট গ্র্যানুলোমা, এই দুইটা আর কি প্রবলেম হবে। তো এই হচ্ছে আমাদের মেজর কন্ট্রাইন্ডিকেশন ভেজাইনাল হিস্টেরেক্টমির। এরপর হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট এখান থেকে যেটা যেতে পারে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। এটার ইন্ডিকেশন দুই ভাগে ভাগ করতেছি, অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল। তো গাইনোকোলজিক্যাল হচ্ছে যে কোনো অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিংয়ের জন্য যদি সেটা পেশেন্ট হয়, এজ বেশিওয়ালা পেশেন্ট হয়, সেক্ষেত্রে এটা করা হতে পারে, লাইক এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিস, ফাইব্রয়েড ইউটেরাস, যাদের ফ্যামিলি কমপ্লিট, এজ বেশি, তাদের ক্ষেত্রে এটা করা যেতে পারে। অবস্টেট্রিক ইন্ডিকেশনের মধ্যে হচ্ছে মেইনলি সেপটিক অ্যাবর্শন, দেন হচ্ছে অ্যাটনিক ইউটেরাস, যে মাকে বাঁচানোই সম্ভব হইতেছে না, ইউটেরাস লিখে লাভ কি হচ্ছে, অ্যাটনিক ইউটেরাসের জন্য যদি পোস্টপার্টাম হেমোরেজ হয়, এটা একটা ইন্ডিকেশন হইতে পারে। তারপরে হচ্ছে সিভিয়ারলি ড্যামেজ ইউটেরাস, রাপচার্ড ইউটেরাসের ক্ষেত্রে হতে পারে। মরবিডলি অ্যাডারেন্ট প্লাসেন্টা, মানে প্লাসেন্টার ওই যে অ্যাক্রেটা পারক্রেটা ওইগুলো আর কি যদি ডেভেলপ করে, সেক্ষেত্রে আমরা হিস্টেরেক্টমির দিকে যেতে পারি। সাবটোটালের ক্ষেত্রে বলা হয় যে আমরা জাস্ট মনে রাখি এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রাইটিস দুইটা। এন্ডোমেট্রিওসিসটা হচ্ছে যদি রেক্টোভেজাইনাল সেপ্টামে হয়, সেটা হচ্ছে একটা ইন্ডিকেশন হতে পারে। আর হচ্ছে এন্ডোমেট্রাইটিস আমরা মাথায় রাখতেছি পিআইডির জন্য, মানে ইনফেকশন। এছাড়া হচ্ছে আনকন্ট্রোলেবল পিপিএইচ সাথে আমরা অ্যাডজাঙ্ক্ট মনে রাখলাম, এই হচ্ছে আমাদের ইন্ডিকেশন। আর ওয়ার্ড থিমস যেটা, এটা রেডিক্যাল, তো এটা জাস্ট ক্যান্সারের জন্য আমাদের সিএ ইউটেরাস, সিএ সার্ভিক্স ইন আর্লি স্টেজ, এটা হচ্ছে আমাদের ওয়ার্ড থিমসের ইন্ডিকেশন। আচ্ছা, টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমির ইন্ডিকেশন বলছি, এটার কমপ্লিকেশনসগুলোও বলে ফেলি। পার অপারেটিভ সেম অ্যাজ ভেজাইনাল, পোস্ট অপ হচ্ছে আমাদের আর্লির ক্ষেত্রে মোটামুটি সেম, আমাদের ভল্ট হেমাটোমা ডেভেলপ করতে পারে, দেন হচ্ছে আমাদের কী বলে এটাকে কোভেজাইনাল ফিস্টুলা ডেভেলপ করতে পারে, সিস্টাইটিস ডেভেলপ করতে পারে, এগুলোই মনে রাখি। আর লেটের মধ্যে হচ্ছে সেম ভল্ট প্রোল্যাপস, ভল্ট গ্র্যানুলোমা, সাথে হচ্ছে আমরা একটা এক্সট্রা মাথায় রাখবো ইনসিশনাল হার্নিয়া, কারণ আমরা এখানে অ্যাবডোমিনাল ইনসিশনটা দিচ্ছি। আচ্ছা, ভেজাইনাল হিস্টেরেক্টমির ক্ষেত্রে ভল্ট সেলুলাইটিস, পেলভিক অ্যাবসেস, এগুলো আমরা অ্যাড করতে পারি। আর এখানে যদি আমি ইনক্লুড করি না, এখানে ভল্ট হেমাটোমা আমরা লিখতে পারি। তো এই মোটামুটি মানে ইনফেকশনগুলো আমরা একটু অ্যাড করে নিলাম ভেজাইনাল হিস্টেরেক্টমির ক্ষেত্রে যদি বলি, বাট মোটামুটি সেম, আসলে সিমিলার বলে দেওয়া যায় যদি মনে না থাকে, এত প্যারা নেওয়ার কিছু নাই। আচ্ছা, ম্যানেজমেন্ট অফ রিঅ্যাকশনারি হেমোরেজ, এটা হচ্ছে ফার্স্টলি যেহেতু হেমোরেজ হইতেছে, হেমোরেজের জন্য আমরা ভাইটালস চেক করব। ভাইটালস চেক করে হচ্ছে আমরা রিকুইজিশন ফর ব্লাড ট্রান্সফিউশন দিব, এবং হচ্ছে আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্সের উপর স্টার্ট করব। দেন হচ্ছে আমরা হারভেজাইনাল সোয়াব করে আর কি চেক করবো ইসের জন্য, কালচার সেন্সিটিভিটির জন্য, এটা লেটার হচ্ছে অ্যান্টিবায়োটিকটা রিপ্লেস করবো। আর মিনওয়াইল এই শক কারেকশনের জন্য আমরা করবো আইভি ফ্লুইডের উপর স্টার্ট করবো যদি ভাইটালসটা হেমোডাইনামিক ইনস্টেবিলিটি ইন্ডিকেট করে। তো এখানে সেটাই লেখা যে রিঅ্যাকশনের হেমোজ হচ্ছে পিভি ব্লিডিং অ্যাট 7 to 10 days, হসপিটালাইজ করতে হবে, ভাইটালস চেক করতে হবে, যদি শক হয় শক ম্যানেজ করতে হবে ফ্লুইড অ্যান্ড ব্লাড দিয়ে। ব্লাডের আগে তো অবশ্যই রিকুইজিশন পাঠাইতে হবে ব্লাড ট্রান্সফিউশনের,
তার আগে ফ্লুইড, তারপর হাইভেজিনাল সোয়াব হচ্ছে পাঠাতে হবে কালচার সেন্সিটিভিটির জন্য, এবং ইনপাইরেকল ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্সের পর স্টার্ট করতে হবে অ্যান্ড চেঞ্জ লেটার অ্যাজ পার কালচার সেন্সিটিভিটি রিপোর্ট। এরপরে হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমিতে কী কী ক্ল্যাম্প, ভ্যাজাইনাল হিস্টেরেক্টমিতে কী কী ক্ল্যাম্প। আচ্ছা, তো অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমিতে আমরা অ্যাবডোমেন থেকে ঢুকতেছি, তো আমরা প্রথমেই ইউটেরাসটা পাচ্ছি। তো আমরা ইউটেরাসের পাশেই ফ্যালোপিয়ান টিউব পাচ্ছি, এটাকে ক্ল্যাম্প করতে হবে, ফ্যালোপিয়ান টিউব উইথ মেজোসালফিংস। তারপরে হচ্ছে আমরা আরেকটু নিচে যাব, এখানে হচ্ছে ইউটেরাইন আর্টারিজ আছে, ইউটেরাইন আর্টারিকে ক্ল্যাম্প করতে হবে, এবং হচ্ছে তার নিচে আমাদের আছে লিগামেন্টগুলো, তো ম্যাকেনরডস লিগামেন্ট বা ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্টকে ক্ল্যাম্প করবো, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট ক্ল্যাম্প করবো। তো আমাদের ফ্যালোপিয়ান টিউব ক্ল্যাম্প হইলো, ইউটেরাইন আর্টারি ক্ল্যাম্প হইলো, আর হচ্ছে ম্যাকেনরডস লিগামেন্ট অ্যান্ড ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, এগুলো ক্ল্যাম্প হলো। এই সিরিয়ালে আমরা যাব, এটা আমাদের ক্ল্যাম্পস ইন অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। আর ভেজাইনালে তো আমরা এই নিচ থেকে উঠতেছি, সো আমাদের ক্ল্যাম্পের অর্ডারটা রিভার্সড হবে, ম্যাকেনরডস অ্যান্ড ইউটেরোস্যাক্রাল আগে, সেকেন্ড ইউটেরাইন ভেসেলস ক্ল্যাম্প করবো, আর ফাইনালি হচ্ছে আমরা ফ্যালোপিয়ান টিউব উইথ মেজোসালফিংস ক্ল্যাম্প করবো। এই আমাদের ক্ল্যাম্পস ইন অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। এরপর হচ্ছে হিস্টেরেক্টমির জন্য কাউন্সিলিং হচ্ছে যে মা আপনার যেহেতু বয়স বেশি হয়ে গেছে, ফ্যামিলি কমপ্লিট, এটাই আপনার জন্য বেস্ট মেথড। আপনার হচ্ছে মেনোপজ যদি তা না হয়ে থাকে, দেন আপনার সার্জিক্যালি মেনোপজ হতে পারে, এছাড়া তেমন কোনো কমপ্লিকেশন নাই। আর সাথে হচ্ছে এই কমপ্লিকেশনগুলির কথা একটু বলা যেতে পারে, আর এটা কেন ইম্পর্টেন্ট, আর না হলে এই যে কমপ্লিকেশনস অফ ইউটেরোভাজিনাল প্রোল্যাপস সেগুলি নিয়ে একটু আমাদের বলা যেতে পারে, সেটা আমরা পরে আর কি আসতেছি। তো ক্যাথেটার কেন ভেজাইনাল হিস্টেরেক্টমিতে দেওয়া হয়, এটা একটা এডিকশনাল কোয়েশ্চেন। এটা হচ্ছে ব্লাডারকে রেস্ট দেওয়ার জন্য, আর হচ্ছে যদি পারঅপারেটিভ কোনো ব্লাডের ইনজুরি হয়ে থাকে সেটা হিলিংয়ের টাইম দেওয়ার জন্য। এরপর হচ্ছে ডিউরেশন অফ ক্যাথেটারাইজেশন, আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য সিঙ্গল মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স ফর এনি কেস ইন গাইনোকোলজি। তো আমরা হচ্ছে কোন অপারেশনের পর কতদিন ক্যাথেটারাইজ করি? নর্মাল সিজারিয়ান সেকশনের পর 1 দিন, ভেজাইনাল হিস্টেরেক্টমির পর হচ্ছে আমরা 3 থেকে 5 দিন, মাঝখানে অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি ছিল 1 থেকে 3 সিরিয়ালে যদি যাই। ওয়ার্ড থিমসের পর হচ্ছে 10 থেকে 14 দিন, অবস্ট্রাক্টেড লেবারের জন্য 14 দিন, আর ভেসিকোভেজাইনাল ফিস্টুলার জন্য 14 থেকে 21 দিন। এই সিরিয়ালে আমরা মনে রাখলে আমাদের মনে থাকবে যে সিজারিয়ান সেকশন, অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, ভেজাইনাল হিস্টেরেক্টমি, ওয়ার্ড থিমস হিস্টেরেক্টমি, অবস লেবার, আর হচ্ছে ভেসিকোভেজাইনাল ফিস্টুলা। 1 থেকে 3 থেকে 5, ওয়ার্ড থিমসের জন্য একটু বেশি 10 থেকে 14, এটা জাস্ট 14 বা তার চেয়ে বেশি, আর ভিভিএফ এর জন্য 14 থেকে 21। এই সিরিয়ালে মাথায় রাখলাম। ইন্ডিকেশনস অফ পেশারি আমরা আগে আলোচনা করে ফেলছি, যে আনফিট বা আনউইলিং ফর সার্জারি, আর এখানে হচ্ছে আর্লি প্রেগনেন্সি বা আর্লি পারপিউরিয়াম, যেহেতু এখানে বাচ্চা আছে বা হচ্ছে ইউটেরাসের সাইজটা এখন অনেক বড়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট পেশারি দিয়ে জিনিসটাকে করে রাখতেছি, মানে একটা সাপোর্ট দিয়ে রাখতেছি। কারণ যদি আমরা করতে চাই, অপারেশন করতে চাই, বাচ্চার ড্যামেজ হতে পারে, অথবা হচ্ছে বড় ইউটেরাস, কমপ্লিকেশনসের চান্স বেশি, এজন্য এই ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করি। ইউরিনারি সাইন্স অ্যান্ড সিমটম থাকলেও এটা অ্যাভয়েড করি। আচ্ছা, কমপ্লিকেশনস অফ পেসারি আমি মনে হয় আগেই বলছি একবার, যেখানে হচ্ছে পেসারি আলসার হতে পারে, পেলভিক পেইন হতে পারে, আর হচ্ছে ব্লিডিং হতে পারে। এরপর হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে ডিকিউবেটাস আলসার। এটা কেন ডেভেলপ করে? এটা হচ্ছে এক টাইপের ট্রফিক আলসার। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট পার্ট অফ দি প্রোল্যাপস ম্যাসে পাওয়া যায়, মানে যেটা হচ্ছে লাইং আউটসাইড। এটার প্যাথোফিজিওলজি হচ্ছে আমাদের ইউটেরাসের ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হয়েছে। এখানে হচ্ছে যেটা বলছিলাম যে ইন্ট্রোইটাস একটা ন্যারো জায়গা, এখান থেকে বের হওয়ার কারণে এখানে ইম্পেয়ার্ড ব্লাড সাপ্লাই হয়েছে, এখানে ইসকেমিক নেক্রোসিস ডেভেলপ হয়েছে। তো এই প্রোল্যাপস টিস্যুতে তার উপর যদি আবার ইনফেকশন অ্যাড হয়, এখানে ওয়েট গ্যাংগ্রিন হয়ে যাবে, তো সেখানে হচ্ছে স্লাফ ডেভেলপ করবে। স্লাফটা যখন পড়ে যাবে সেটা হচ্ছে আলসার হিসাবে আর কি প্রেজেন্ট করবে। ম্যানেজমেন্ট অফ ডিকিউবিটাস আলসার, এখানে হচ্ছে সার্জারি করা যাবে না। যে ক্যান ভিএইচ বি ডান পেশেন্ট ডিকিউবিটাস আলসার, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। না, যাবে না, রিস্ক অফ ব্লিডিং, ইনফেকশন আর ডিফিকাল্টি অফ ডিসেকশনের জন্য। তো আমরা সার্জারি করবো না, আমরা কী করবো, আমরা হচ্ছে এই ম্যাচটাকে সুন্দর করে রিপোজিশন করবো, তারপর 2টা প্যাক দেবো ফর 24 আওয়ার্স। একটা হচ্ছে জাস্ট আউটসাইড, একটা হচ্ছে ইনসাইড। 2টা এরকম প্যাক দিয়ে তাকে আর কি আমরা রাখবো ইনসাইড দ্য ভেজিনা। তারপরে হচ্ছে রাতে দিয়ে প্রত্যেকদিন সকালে চেঞ্জ করবো, ডেইলি চেঞ্জ করতে হবে, এই আর কি। এরপরে হচ্ছে আমাদের থিওরিটিক্যাল কোয়েশ্চেন্সগুলোতে আমরা চলে আসি। তো আমাদের প্রথম কোয়েশ্চেনই হচ্ছে টাইপস অফ জেনিটাল প্রোল্যাপস। এটা নিয়ে আমি আগেই আলাপ করে ফেলছি
ফার্স্ট ভিডিওর ফার্স্টের দিকে, সো আই এম নট গোন রিপিট মাইসেলফ হিয়ার। ভ্যাজাইনাল যেটা, এই ক্ষেত্রে হচ্ছে আমরা বুঝতেই পারতেছি কি হইতে পারে। অ্যান্টেরিয়রে আমাদের থাকে হচ্ছে ইউরিনারি ব্লাডার আর হচ্ছে ইউরেথ্রা, পোস্টেরিয়রলি হচ্ছে রেকটাম থাকে। সো ভ্যাজাইনাল ওয়ালের অ্যান্টেরিয়র প্রোল্যাপসে হচ্ছে আপার 2/3 প্রোল্যাপস হলে সিস্টোসিল, লোয়ার 1/3 প্রোল্যাপস হলে ইউরেথ্রোসিল, আর পোস্টেরিয়র প্রোল্যাপস হলে হচ্ছে রেক্টোসিল হতে পারে, ভল্ট প্রোল্যাপস হতে পারে, রিল্যাক্স পেরিনিয়াম দেখা যেতে পারে। এই হচ্ছে আমাদের ভেজাইনাল প্রোল্যাপসের টাইপস আর জেনিটাল প্রোল্যাপসের টাইপস, তো আগেই বলছি। এখন পেলভিক অর্গান প্রোল্যাপসের একটা পপ কিউ স্কোরিং সিস্টেম আছে। এটা খুব ভালো কেউ ভাইভা পারলে জিজ্ঞেস করতে পারে, এটা একবার বলে রাখি। এইটা হচ্ছে যদি হাইমেনাল রিং হয়, হাইমেনাল রিং বা হাইমেন, এইটা থেকে 1 সেন্টিমিটার উপরে এবং হচ্ছে 1 সেন্টিমিটার নিচে, 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, এই ডিস্টেন্সটা ধরে আর কি স্কোরিংটা করা হচ্ছে। যদি দেখা যায় যে কোনো প্রোল্যাপস নাই, এটা হচ্ছে 0, স্টেজ 0। যদি দেখা যায় এই যে হাইমেনাল রিং থেকে 1 সেন্টিমিটার ভিতরে ডিস্টেন্স, তার চেয়েও যদি উপরে থাকে প্রোল্যাপসড অর্গানটা, সেটা হচ্ছে স্টেজ 1। যদি এই 1 সেন্টিমিটার উপরে হাইমেনাল রিং থেকে এবং 1 সেন্টিমিটার নিচে এই গ্যাপের মাঝখানে থাকে, এটা হচ্ছে স্টেজ 2। যদি দেখা যায় যে এই 1 সেন্টিমিটার নিচে ফ্রম হাইমেনাল গ্যাপ, এর চেয়েও যদি নিচে চলে যায়, এটা হচ্ছে স্টেজ 3। এই স্টেজ 3টা হচ্ছে যখন ভ্যাজাইনা ইনভার্সন থাকবে না, ভ্যাজাইনাল ইনভার্সন হয় নাই এখনও, তখন এটা স্টেজ 3। যদি ভ্যাজাইনাল ইনভার্সন হয় তখন এটা স্টেজ 4। দিস ইজ পপ কিউ স্কোরিং, এখানে এটাই আমি লিখছি এই আর কি। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং প্রোল্যাপস, এইটাও ভাইভা জিজ্ঞেস করে কী কী ফ্যাক্টর আছে। অ্যানাটমিক্যাল কিছু ফ্যাক্টর আছে, প্রিডিসপোজিং আর অ্যাগ্রাভেটিং কিছু ফ্যাক্টর আছে। প্রিডিসপোজিং হচ্ছে যাদের হচ্ছে এই প্রোল্যাপসটার কজ করতে সাহায্য করতেছে, আর অ্যাগ্রাভেটিংয়ে হচ্ছে আগে থেকেই কিছু ফ্যাক্টর ছিল যেটা প্রোল্যাপসের দিকে নিয়ে যেতে পারে, সেটাকে আরও ত্বরান্বিত করছে, অ্যাক্সেলারেট করছে বা অ্যাগ্রাভেট করছে আর কি। এই তো অ্যানাটমিক্যাল ফ্যাক্টরটা একটু কম জিজ্ঞেস করে, আমরা বলে রাখি কয়েকটা। গ্র্যাভিটেশনাল কজে হতে পারে, জেনেটিক ইসের জন্য হতে পারে, উইকনেসের জন্য, পেলভিক ফ্লোরের উইকনেসের জন্য, জেনেটিক আর কি, কোলাজেন যে উইকনেসটা বা সাপোর্টের উইকনেস থাকতে পারে, পেলভিক ফ্লোরের উইকনেস থাকতে পারে। তারপরে হচ্ছে পেলভিসটা যদি অ্যান্টেরিয়রলি ইনক্লাইন থাকে তাইলে হতে পারে। সো জি দিয়ে দুইটা গ্র্যাভিটেশনাল জেনিটাল উইকনেস, আর পেলভিস দিয়ে দুইটা অ্যান্টেরিয়র ইনক্লাইনেশন আর পেলভিস ফ্লোর উইকনেস, এই হচ্ছে অ্যানাটমিক্যাল ফ্যাক্টর। প্রিডিসপোজিং ফ্যাক্টর, এটা ভাইভাই জিজ্ঞেস করা হয়েছে এই তো পূর্বে। তো এটার কজ কি, এটার প্রিডিসপোজিং কজ হচ্ছে ভেজাইনাল ডেলিভারি। বলে নিব ফার্স্টে কেমন ভেজাইনাল ডেলিভারি, ট্রমাটিক ভেজাইনাল ডেলিভারি কেমন হতে পারে। এখানে সেকেন্ড স্টেজ অফ লেবারে কন্টিনিউয়াস যে স্ট্রেনিং হচ্ছে সেটার জন্য হতে পারে। তারপরে হচ্ছে ভেজাইনাল অ্যাসিস্টেড ভেজাইনাল ডেলিভারি, যেটা ফোরসেপস ডেলিভারি, এটা করতে গিয়ে সে ড্যামেজ করে ফেলছে এই লিগামেন্টগুলোতে, এটা হতে পারে। প্রিমেচিওর বিয়ারিং ডাউন, এটার জন্য হচ্ছে লিগামেন্টে ড্যামেজ হতে পারে। তো এইগুলো হচ্ছে লিগামেন্টে ড্যামেজ করে আসলে এই ট্রমাটিক ভেজাইনাল ডেলিভারি, যেটা হচ্ছে আলটিমেটলি পরবর্তীতে প্রোল্যাপসের দিকে নিয়ে যেতে পারে। এছাড়া হচ্ছে যদি সাবইনভলিউশন হয় তখন হচ্ছে সাবঅর্টে ড্যামেজ হতে পারে, এটা একটা ফ্যাক্টর। আর হচ্ছে কনজেনিটাল যে প্রোল্যাপস হয় সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল কজের মধ্যেও ছিল, প্রিডিসপোজিং কজের মধ্যেও এটা আমরা বলতে পারি যে এই কনজেনিটাল উইকনেস, যেরকম ড্যানলোজ, তারপর হচ্ছে মারফান সিনড্রোম, এগুলোতে কোলাজেন উইকনেস থাকে, তো এগুলির জন্য আর কি হতে পারে, প্রিডিসপোজড হতে পারে একটা পেশেন্ট টুয়ার্ডস ইউটেরোভেজানাল প্রোল্যাপস। এরপর অ্যাগ্রাভেটিং কিছু ফ্যাক্টর, এটা হচ্ছে তার আগে থেকেই প্রবলেম ছিল, তার মেনোপজ হয়ে গেছে, সো মেনোপজাল অ্যাট্রফি, তার লাং ডিজিজ ডেভেলপ করছে, তো তার হচ্ছে কাশি বাড়ার কারণে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বাড়তেছে, তার হচ্ছে এমনিতেই উইক ছিল সব কিছু, তার উপরে একটা ফাইব্রয়েড ডেভেলপ করছে, এই ফাইব্রয়েডের জন্য ইউটেরাসটা আরও হেভি হয়ে গেছে, সো এখন তার আরও বেশি চান্স হওয়ার প্রোল্যাপস হওয়ার, কারণ এমনিতেই উইক ফ্লোট, তার উপর আবার ফাইব্রয়েড আছে। এইজ, দিস ইজ কাইন্ড অফ রিলেটেড টু পোস্টমেনোপজাল অ্যাট্রফি। আর ওয়েট লিফটিং, তাদের এমনিতেই উইক বা হচ্ছে প্রিমেচিওর রিটার্ন টু ওয়ার্ক আফটার চাইল্ড বার্থ, যেটা আমরা লং কেসের প্রোফার্মা দেখছিলাম, এই ক্ষেত্রে হচ্ছে এমনিতেই ফ্লোর উইক, তার উপর হচ্ছে তার আরও প্রেশার দিতেছে, তাকে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশারটা বাড়াই দিতেছে। সো এই দুইটা হচ্ছে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বাড়ার জন্য, এই তিনটা অ্যাকচুয়ালি ফাইব্রয়েড সহ। আর এই ক্ষেত্রে হচ্ছে আগেই উইক সাথে হচ্ছে আরও উইকনেসের কজ বাড়ছে, মানে প্রোগ্রেসিভলি উইক হতে গেছে, তো এগুলো হচ্ছে অ্যাগ্রাভেট করলো। এই মোটামুটি এগুলো একটু মুখস্থ টাইপেরই জিনিস, তাও আমি একটু চেষ্টা করলাম মনে রাখার সুবিধার্থে একটু এক্সপ্লেনেশন সহ বলার। সাপোর্টস অফ ইউটেরাস জিজ্ঞেস করতে পারে, যদিও এগুলো লেস লাইকলি, আসলে এখন যা বলবো সবই তুলনামূলক লেস লাইকলি এক্সেপ্ট ফর দিস ওয়ান।
তো সাপোর্ট হচ্ছে আপার টায়ার, লোয়ার টায়ার, মিডল টায়ার আছে। এই হচ্ছে আমাদের যদি হয় ইউটেরাস হয়। আপার টায়ার হচ্ছে আমাদের ব্রড লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট, এই দুইটা মনে রাখি। মিডল টায়ার হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা যদি আমাদের ইউটেরাস হয়, এটা যদি আমাদের পিউবিস হয় সামনে, পিছনে স্যাক্রাম, পাশে হচ্ছে ল্যাটারাল পেলভিক ওয়াল, সরি। তো এই আমাদের পিছনে হচ্ছে সাপোর্ট দিবে, যেহেতু স্যাক্রাম আছে, ইউটেরো স্যাক্রাল লিগামেন্ট, সামনে হচ্ছে পিউবো সার্ভাইকাল লিগামেন্টের, পাশে হচ্ছে ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট, যেটাকে আমরা ম্যাকেনরডস লিগামেন্ট বলি। আর লোয়ার টায়ারে হচ্ছে জাস্ট লেভেটর অ্যানাই মাসেল আছে, ওইটা হেল্প করে, ইউরোজেন্টাল ডায়াফ্রাম আছে, ওইটা হচ্ছে সাপোর্ট দেয়। এই হচ্ছে আমাদের লোয়ার টায়ারের সাপোর্টস। এই আমাদের সাপোর্ট গেল। এরপরে হচ্ছে ইউরিনারি সিস্টেম কি অ্যানাটমিক্যাল চেঞ্জ, এটাও ভাইভাতে কমনলি আস্কড একটা কোয়েশ্চেনটাও নট লেস ইম্পর্টেন্ট। তো এখানে হচ্ছে আমি কথা একটা লিখছিলাম ডিসি দত্ত থেকে, বাট এইটা হচ্ছে কমনলি টিচাররা শুনতে চায় একদম হুবাহু। এটা নূরজাহান বেগম ম্যাডামের বইয়ের একটা লাইন, যে কিঙ্কিং অফ ইউরেথ্রা এগেনস্ট হ্যামক লাইক অ্যাটাচমেন্ট অফ পিউবোসার্ভাইকাল ফাসা and urinary bladder base direction downwards and backwards, urinary neck upwards and forwards. কি হলো এখানে কথাটা, এই যে আমাদের ইউরেথ্রাটা হচ্ছে এরকম হ্যামক, বলতে যে টম অ্যান্ড জেরিতে যে দুইটা গাছের মধ্যে একটা দোলনা থাকে, এটা ঘুমায় থাকে, সেরকম আর কি একটা স্ট্রাকচার হচ্ছে হ্যামক। তো ইউরেথ্রাটা এই হ্যামক লাইক স্ট্রাকচারে এরকম ভাঁজ হয়ে যায়, কিঙ্কিং বা অ্যাঙ্গুলেশন যেটা বলে, এটা হচ্ছে ভাঁজ হয়ে যায়, যার কারণে এখানে একটা প্রবলেম অ্যারাইজ করে। সাথে হচ্ছে আমাদের যে ব্লাডারটা ডাউনওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস ডিরেক্টেড হয়, আর হচ্ছে মানে ব্লাডারের বেসটা, ব্লাডারের নেকটা হচ্ছে আপওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস ডিরেক্টেড হয়, এরকম করে একটা স্ট্রাকচার হয়ে যায় এই ইসের জন্য, ইউরেথ্রার আটকে যাওয়ার কারণে আর কি। তো এখানে সেটাই লেখা, এটার জন্য ইউরিনারি রিটেনশন ডেভেলপ করে। আর সাথে হচ্ছে হাইড্রোনেফ্রোসিস, হাইড্রোইউরেটার ডেভেলপ করে, এটা অ্যাকচুয়ালি ইউরিনারি রিটেনশনেরই একটা সিকুয়েল। এরপর হচ্ছে হোয়াট ইজ কনজেনিটাল প্রোল্যাপস, কীভাবে ট্রিট করা। কনজেনিটাল প্রোল্যাপস তো বুঝতেই পারতেছি যে এরকম কনজেনিটাল যদি সাপোর্টিভ উইকনেস থাকে, সেটা হচ্ছে নালিপ্যারাস পেশেন্টদের ক্ষেত্রেও দেখা যাবে যে প্রোল্যাপস হয়েছে। এটা ট্রিটমেন্ট হচ্ছে সার্ভাইকোপেক্সি, সার্ভিক্সটাকে হচ্ছে রেক্টাস শিথের মাসেল দিয়ে এইসের সঙ্গে অ্যাটাচ করে দেয়। এই ভল্ট প্রোল্যাপস হচ্ছে মোস্ট কমন কজ অফ পোস্ট অপারেটিভ রিকারেন্স অফ পেলভিক অর্গান প্রোল্যাপস। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের স্যাক্রাল কল্পোপেক্সি করতে হবে, যে পোস্টেরিয়র ভেজাইনাল ওয়াল, সেইটার বা ভেজাইনাল ভল্ট যেটা, এটা হচ্ছে আমাদের টেনে ইসের সঙ্গে স্যাক্রামের অ্যান্টেরিয়র লিগামেন্টের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে উপরে আর কি। জাস্ট একটু ঝুলাই দিলাম, যে জিনিসটা বের হয়ে আসছে সেটাকে টেনে একটা সাপোর্ট দিয়ে ঝুলাই দিলাম। দুইটার ক্ষেত্রেই সেম প্রিন্সিপাল। এগুলো লেস ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করার চান্সেস খুবই কম। এরপরে যে লাস্ট আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে কমপ্লিকেশনস অফ ইউটেরাইন প্রোল্যাপস। আগেই আমার বলা উচিত ছিল। ভেজাইনাল মিউকোজা হচ্ছে নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। যখন দীর্ঘকালীন এটা ইসের বাইরে, আউট অফ দি ইন্ট্রোয়াইটাস বাইরে থাকতেছে, তখন হচ্ছে এটা বাইরের যে ইগুলি নক্সাস পার্টিকেল বলি বা ড্যামেজ, যে মাইক্রোট্রমা যেগুলো হচ্ছে, এটার জন্য এই জায়গাটা কেরাটিনাইজেশন হয়ে যায়। সো কেরাটিনাইজেশন অ্যান্ড পিগমেন্টেশন হচ্ছে নাম্বার 1 কমপ্লিকেশন। নাম্বার 2 হচ্ছে ডিকিউবিটাস আলসার, আমরা এটার মেকানিজম অলরেডি জানি। সার্ভিক্স হচ্ছে সুপ্রাভেজাইনাল পার্টটা ইলংগেটেড হয়ে যায় বহুদিন এরকম থাকার কারণে, এবং এটার হাইপারপ্লেসিয়া হয় এরকম স্ট্রেচের কারণে, একটা যেহেতু টেনশন হইতেছে, সো এখানে সার্ভাইকাল চেঞ্জ ডেভেলপ করে। ইউরিনারি তো জানি সিস্টোসিল হইতে পারে, হাইড্রোনেফ্রোসিস, ইউরেটার ডেভেলপ করতে পারে অ্যাকিউট ইউরিনারি রিটেনশনের জন্য, ব্লাডার হাইপারট্রফি ডেভেলপ করতে পারে, আর হচ্ছে এই ইস্কেমিক যে চেঞ্জের জন্য এখানে ইনকার্সারেশন অফ ইউরিনারি ব্লাডার ডেভেলপ করতে পারে, এবং এই ক্ষেত্রে হচ্ছে আর ম্যানুয়ালি রিপোজিশন করা যায় না, একটা ইরিডিউসিবল স্টেটে চলে যায়। দ্যাটস মোরলেস ইট। এই হচ্ছে আমাদের ইউটেরোভেজাইনাল প্রোল্যাপস নিয়ে আলোচনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।